এমনি। মন খারাপ নাকি? থাকলো তাতে আপনার কি? চেষ্টা করতাম ভালো করার। করুন তাহলে। গান শুনবি? শুনেন। হিন্দি গান, ওকে? মিনিং বুঝিস তো? আপনার কি আমাকে গাধা মনে হয় যে বুঝবো না? গাধাই তো তুই। গান শুনলে শোনান, তা না হলে আমি ফোন রাখলাম। আচ্ছা শো, গিটারটাকে নিয়ে আসে। গিটার? আপনার গিটার তো বাসায়। আরে সৌরভ নিয়ে এসেছে আসার সময়, ফোনে থাক। আরাধ্য গিটার চেয়ে আনলো সৌরভের থেকে। তারপর ক্যাম্পের বাহিরে চেয়ারে বসে গিটারের টুংটাং সুর তুলে গাইল। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार, तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल। क्या क्या जो तन करते हैं तुम्हें क्या पता, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। শুনেছিস? আরু ঠোঁট কামড়ে চুপ থেকে বলল, শুনেছি। কিছু বুঝলি? কিছুটা। কি বুঝলি? বুঝে আমাকে। এই তো, ভালোবাসি। কারেক্ট। কার সাথে কার বলতো? দিলের সাথে দিলবার, পায়ের সাথে পায়েলের, আর আর কি? আপনার সাথে আমার। ওনার সাথে আমার। রাত অনেক হলো, যা ঘুমা। অসভ্য একটা পুরুষ আপনি। আর তুই তো সভ্য নারী, তাই না? হ্যাঁ। স্বপ্নে রাখলাম। ভালো কথা। খেয়েছিস? হুম। আমি তো খাইনি। তুই খাচ্ছিস কেন? আপনি কে যে আপনার আগে আমার খাওয়া যাবে না? তোর একমাত্র জামাই আমি। জাস্ট নামের। কাজেরও যাচ্ছিস? অবশ্যই। ওকে, রাখছি। আচ্ছা, ফোন দিয়েন কিন্তু। আমি কেন দিব? তুই দিবি। আমি দিলেই তো পাই না আপনায়। এই যে পেলি। হঠাৎ মরিচিকার মতোই পাই। এতেই সন্তুষ্ট থাকতে শিখো মেয়ে। বেশি গুরুত্ব দিলেই বড় পায়ে ঠেলবে। মোটেও না। তাহলে কি মাথায় করে রাখবে? অবশ্যই। লাল পানিটা খেয়েছিস নাকি আজ আরু? লাল পানি খেতে যাব কেন? না মনে এই যে আজ এভাবে কথা বলছিস। কিভাবে কথা বলছি? প্রেমিকার মতন। আমি তো প্রেমিকাই, জাস্ট প্রেমিক নেই সেজন্য আপনায় বানাতে চাইছি। আপনি রাজি? জীবনেও না। তাহলে তেলের নদীতে ডুবে মরে যান। বিধবা হওয়ার এত ইচ্ছে? এখন জামাই থেকেই বা লাভ কি? এত লাভ লোকসান খুঁজিস কেন? জীবনে খুঁজতে হয় লাভ লোকসান। আচ্ছা পাগলি, ঘুমা। আপনিও খেয়ে ঘুমান। আরু ফোন কেটে দিল। ভালো লাগছে এখন। কিছুক্ষণ বেলকুনিতে থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে ভার্সিটি চলে আসে আরু। ক্লাসগুলো ঠিক মতন করে ক্লাস শেষে বের হতেই রনি ডেকে উঠল। আরু পেছনে তাকালো। রনি এগিয়ে এসে বলল, বলে গেছিস আরও বিয়ের পর না ঠিক মতো ভার্সিটিতে আসিস আর না গ্রুপে মেসেজ দিস। সংসার নিয়ে ব্যস্ত থাকি রে। বাবা, বিয়ে করবি না করবি বলে এখন সেই সংসার নিয়েই ব্যস্ত। ভীষণ চেঞ্জ এসেছে তোর মধ্যে। তোর বিয়ে হোক, তখন তোর ভেতরে চেঞ্জ আসবে। আচ্ছা চল, আজ কোনো ক্যাফেতে বসা যায়। সাইফা, সাবু, মিনাল সবাই যাবে। সময় হবে। আচ্ছা চল। আরুরা সবাই মিলে ক্যাফেতে আসে, যে যার মতন গল্প করছে। আরু চুপচাপ শুনল। কফি অর্ডার দেওয়ায় কফি চলে আসায়
আরও কফি খেয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতে দেখলো আরাধ্য অনলাইনে। আরও মেসেজ দিল। কি ব্যাপার, অফলাইনে যে? মেসেজ ডেলিভারি হলো, কিন্তু সিন হলো না। মিনিট 5 পর দেখলো অ্যাক্টিভ 7 মিনিট এগো। আরও বুঝলো মহাশয় লাইনে নেই। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। বাসায় আসতেই নতুন 3টে মুখের দেখা পেল আরও। বসার ঘরে বসে আছে একজন মহিলা ও একজন পুরুষ আর একটা ছেলে। আয়ুষের থেকে অনেকটাই বড় হবে মহিলাটার স্বামী আর ছেলে বোধহয় ওনারা। আরুকে সন্ধ্যা দেখা মাত্রই টেনে নিয়ে বলল, শরীফা, ও হচ্ছে আরু, কনার মেয়ে, আর আমাদের আরাধ্যর বউ। শরীফা আরুকে আপাদ মস্তক পরখ করলো। মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট থাকতে দেখে গেছে, বাহিরে দেশে থাকে সেজন্য বিয়েতে আসতে পারেনি। আরুকে দেখে ব্যাগ থেকে একটা জুয়েলারির বক্স বের করে সেটা আরুর হাতে তুলে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, ভীষণ সুখী হও। রাত ভাইয়ার মেয়েটা কি মিষ্টি দেখতে হয়েছে। আসলে সে ছোট্ট থাকতে দেখে গেছি, চোখের সামনে দিয়ে চলে গেল চিনতে পারতাম না কেউ না বললে। তা আরাধ্য আশা কোথায়? ডাক্তার সাহেব আসতেছে, আর আরাধ্য তো এখানে নেই, চট্টগ্রামে গেছে। ওর ছেলেকেও ডাক্তার বানিয়েছ বুঝি? হ্যাঁ, আপনার বন্ধু বানালো। আমাদের কুণালকে তো ডাক্তারের লাইনে পড়াতেই পারলাম না। বেটা আমার কমার্স নিয়ে পড়ছে, ব্যাংকার হবে। কিসে পড়ে? 10-এ পড়ে, বেশ ভালো স্টুডেন্ট কিন্তু কুণাল। মাশাআল্লাহ, আমাদের পড়ার ছেলেটা একদম পড়াশোনা করতে চায় না। একবার দেখা হয়নি জাস্ট আপনার সাথে, দেখবেন আয়ুষ কি জিনিস। আপনার মাথা আউলে যাবে তার কথা শুনলে। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হচ্ছে। আরও কিছুক্ষণ বসে রুমে চলে আসলো। কুণাল ছেলেটা আয়ুষের থেকে বছর 3-4-এর বড় হবে, বেশ হ্যান্ডসাম এই বয়সেই। কেমন চুপচাপ অ্যাটিটিউড নিয়ে বসেছিল, কোনো কথা বলল না। আনইজি বোধ করছিল বোধহয়। প্রথমবার দেশে ফিরেছে, অচেনা সব সেজন্য বোধহয়। আরাফাত দেশে আসার 2 দিন পর রাতদের বাসায় আসলো। রাত আরাফাতের আসার কথা শুনে অফিস থেকে আগেই চলে এসেছে। বসার ঘরে আসার আরাফাত রাত মিলে গল্প জুড়ে দিয়েছে। কুণাল রাতদের বাড়ির বাগানে বসে আছে দোলনায়। আয়ুষ সবে স্কুল থেকে এসেছে। বাগান পার হতেই অজানা এক ছেলেকে বাগানে বসে থাকতে এগিয়ে আসলো। আপাদ মস্তক পরখ করলো কুণালকে, তারপর বলে উঠল, হু আর ইউ মিস্টার? হোয়াট আর ইউ ডুইং মাই বাড়ির বাগানে? কুণাল আচমকা এমন ইংরেজি শুনে ভ্রু কুঁচকে ফেলল। ঘাড় ফিরিয়ে আয়ুষকে দেখে বলল, এই কে তুমি? আয়ুষ কোমরে 2 হাত গুজে বলল, আমি কে মানে? আমার বাড়ি আমার বাগানে বসে বলছো আমি কে? তুমি কে সেটা বলো। কুণাল হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি কুণাল, তোমার নাম কি? আয়ুষ হ্যান্ডশেক করলো না, 2 হাত বুকে গুজে বলল, মাই নেম আয়ুষ আহমেদ। তোমায় আমি চিনি না। আমিও চিনি না তোমায়। তাহলে আমাদের বাসায় কার সাথে এসেছো? ওটা বাবা মায়ের সাথে। আয়ুষ ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে চলে আসলো। বসার ঘরে এক অপরিচিত মুখ দেখে এগিয়ে এসে বাবার পাশে বসে ফিসফিস করে বলল, কে বাবা? রাত আয়ুষকে আরাফাতের সাথে পরিচয় করিয়ে দিল। আরাফাত ভাই, এই হচ্ছে আমার হতচ্ছাড়া ছেলে আয়ুষ। আর আয়ুষ, উনি হচ্ছে তোমার আঙ্কেল লাগে। আরাফাত হাত বাড়িয়ে কাছে ডাকলো আয়ুষকে। আয়ুষ কাঁধ থেকে ব্যাগ খুলে আরাফাতের কাছে গেল। আরাফাত আয়ুষের মাথার চুল নেড়ে বলল, কেমন আছো চ্যাম্প? আরাফাত ভ্রু কুঁচকে ফেলল। মানে? রাত আয়ুষকে থামিয়ে দিয়ে বলল, ওর কথা বাদ দাও ভাই, মেন্টাল তার ছেড়া। আয়ুষ, যা ফ্রেশ হয়ে গিয়ে রুমে। আয়ুষ বাবাকে মুখ ভেঙচিয়ে চলে আসলো ঘরে। সন্ধ্যার পর সবাইকে খেতে দেওয়া হলো। আয়ুষ খাচ্ছে আর কুণালকে দেখছে। হঠাৎ কি মনে হলো, আয়ুষ বলে উঠল, এই ছেলে, তুমি কিসে পড়ো? রাত চমকালো। এই, তুই কাকে এই ছেলে বলছিস? কেন? ওই ছেলেটাকে আঙ্কেলের বাসে বসেছে। থাপড়ে গাল লাল করে দেবো। তোর থেকে বয়সও বড়। ভাইয়া বল। ওকে ভাইয়া, তুমি কিসে পড়ো? 10-এ পড়ি। খুব বিলিভ না, খুব ব্রিলিয়ান্ট তুমি, 80-র মতো। ইজারসি। মাই লাভ,
রাত বিষম খেলো। আরাফাত পানির গ্লাস এগিয়ে দিল। রাত ঢকঢক করে পানিটা খেয়ে নিল। আরাফাত অবাক চোখে আয়ুষকে পরখ করলো। এজন্যই বুঝি সবাই এত গুনগান করছিল আয়ুষে। ছেলেটা তো পুরাই। আজ রাত আরাফাতরা রাতের বাসায় থাকবে, সেই হিসেবে কুণালকে রাতে থাকতে বলা হলো আয়ুষের রুমে। আয়ুষ তো কুণাল রুমে আসার পর থেকেই পড়ার চেয়ে বারবার আর চোখে দেখছে। কুণাল লক্ষ্য করলো সেটা। বিছানায় বসে বলল, কিছু বলতে চাও? না। আচ্ছা, একটা কথা বলো। বলো, কি জানতে চাও? আরশিকে? ও মা, চিনো না তাকে? না। আমার হবু বউ আশা চাচ্চুর মেয়ে, দেখোনি? না। খুব ব্রিলিয়ান্ট, জীবনে ফেল করেনি কোনো সাবজেক্টে। তুমি কি বিলিয়ান না? না, আমি তো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, 3-4 সাবজেক্টে ফেল করি। ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখান থেকে এসেছো। না, আমরা দেশে চলে এসেছি একেবারে। তোমায় আমি আশির সাথে দেখা করাবো, ওকে? জানো আশি আমাকে পছন্দই করতে চায় না। কেন? I don't know, she never talked to me. Every time she ignore me, my heart always broken হয়। ব্যাস থামো, তুমি ইংরেজি বলতে জানো না? কে বলেছে যাই না? এই যে I talk to ইংরেজি ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ। হতে পারে, তাতে আমার কি? এজন্যই বুঝি ফেল করো এক্সামে। আমাদের ওখানে তোমার থেকে পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে গড় গড় করে ইংরেজি বলে। তোমাদের ওটা আমেরিকা আর আমাদের এটা বাংলাদেশ, সো ডিফারেন্ট তো থাকবেই। তুমি আমার ফ্রেন্ড হবে। কেন নয়, অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প লাগবে আমায় বলবে, আমি করে দিব। ধুর, পড়াশোনা হেল্প না আমি কি করবো? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে। মানে এটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কিভাবে কি করলে আশি আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। মানে? ভীষণ ভালোবাসো বুঝি? ভীষণ মানে ভীষণ। খুব সুন্দরী নাকি তোমার আরশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আরশি আমার কাছে। দেখতে হচ্ছে তো তাহলে তোমার আরশিকে। বোনের নজরে দেখো কিন্তু। অবশ্যই, তা পড়তে থাকো, আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো, আর পরে কি করব? মশারিটা টানাও না, আমি ওয়াশরুম থেকে আসতেছি। কুণাল মশারি না টানিয়েই ঘুমিয়ে পড়ল। তার এসব মশারি টানানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে কুণালকে ইচ্ছে মতন বকে নিল। তার ঘরে তার বিছানায় ঘুমাচ্ছে, এটা কেমন রাজপুত্রের মতন না? আয়ুষও মশারি টানালো না, মাঝখানে কোল বালিশ দিল, পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকলো। একটা রিলসে আয়ুষের চোখ আটকালো। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে, আর ছেলেটা মদ খেয়ে সেই বিয়ে বাড়ির সামনে বসে আছে আর গান গাইছে, ওই মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট্ট করে মেসেজ লিখলো, ব্রো আমার ফিউচার। পরের দিন কুণালরা চলে গেল কুণালের দাদির বাড়ি। আরুর এক্সাম ঘনিয়ে এসেছে, সেজন্য এখন বেশিরভাগ সময়ই বই নিয়ে পড়তে থাকে। সন্ধ্যা সুস্থ হওয়ায় এখন রান্নাবান্না সন্ধ্যায় সামলায়। আরু অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করছিল, এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। আরু তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরুর মুখে হাসি ফোটে, তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্যর অস্থির মন যেন শান্ত হলো আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কি করছিস? এই তো পড়াশোনা করছি। আপনি? ক্যাম্পে আছে। ও আচ্ছা, কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না নাকি? না, তেমনটা না, আসলে অপেক্ষা ছিলাম আপনার ফোনের। অপেক্ষা ছিলি কেন? জানি না। জেনে জানা? কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো, জিজ্ঞাসা করেছিলাম। কি বললো? বললো উত্তর তারও জানা নেই। আমার ভালো লাগছে না রে এখানে। হো মা, কেন? জানি না। জেনে জানান। আমার কথা আমাকে ফেরত দিচ্ছিস? পাখির মতন দুটো ডানা থাকলে ভালোই হতো। কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আমার এক্সদের কাছে, শালি। এই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো, বেশি হাঁটাহাঁটি করলে, দৌড়ালে, বেশি খেলে। মরে যা তুই আরো। আমার সামনে থাকলে তোকে এখন ছাদ থেকে আমি ফেলে দিতাম। হো মা, কেন? মনের সুখে। শুনলাম আরবাত আঙ্কেল এসছে। হ্যাঁ।
ধুর, ভাল লাগছে না। কচু গাছের সাথে ফাঁসি নেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব। কলা গাছও কি নেই? না। আহারে, হাসি পাচ্ছে তোর? মোটেও না, কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর। সে উসেলে চলে আসে। বকবক করার সময় নেই মশাই, পরীক্ষা কাল, পড়তে হবে। পড়াশোনা করে কোন রাজ্য উদ্ধার করবি তুই? আপনার মনের রাজ্য হয়েছে? তাহলে আমার এই রাজ্য চাবি নেই। চাবি লাগে না খুলতে? তাহলে কি লাগে? মনের মিল থাকলেই খোলা যায়। মনে মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্র্যান্ড, আর তুই তো কলিস্থান। আরও দাঁত কিড়মির করতে করতে বলল, শ্যাট আপ, ফোন রাখেন বেয়াদব। তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব। আয়েশকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠাইছে। তো? কিসের রিলস জানিস? কিসের? ছ্যাঁকা খাওয়ার রিলস তোর পাঠাচ্ছে। দেখ, মাথা তোর একেবারে গেছে। এখন আমার মাথাটাও খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস হাইকওয়ালা পাশ আমায় ধরাই দিবে তোর ভাই। দিলে দিবে ধরিয়ে, সমস্যা কি? তোর ভাইয়ের সময় থাকতে বলছে আরও, আরশির সাথে কিন্তু ওর কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিটার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকমের একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবুন। যা নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আর সে কি ভাবো আয়ুষের হাতে তুলে দিবে না? মিলিয়ে রাখিস, সে তার মেয়েকে নিয়ে ভীষণ পসেসিভ। আয়ুষ তো ভালোবাসে আরিশকে। জানি না তোর ভাইয়ের ভালোবাসা এটা নাকি পাগলামি, তবে ভবিষ্যতে পস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিউর ছেলের প্রয়োজন। আয়ুষের ভেতরে এসবের কোনো ছিটে ফোটাও নেই। রাখছে এখন, পারলে বোঝা ভাইকে। 15 দিন পর আরাধ্য ঢাকায় ফিরল। আরাফাতদের সাথে দেখা হয়নি, তারা তাদের বাসায় চলে গেছে। বিছানায় পা দুলিয়ে বসে আছে আরু। আয়ুষ লাগেজ থেকে জামা কাপড় বের করে সব আলমারিতে সাজাচ্ছে, আর চোখে আরুকে দেখছে। এসে থেকেই বাঁকা চোখে বারবার দেখে চলছে। আরাধ্য জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে আরুর সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত বুজে বলল, সমস্যা কি তোর? এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? সমস্যা কি? এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? আপনার রূপ চুয়ে পড়ছে, সেজন্য দেখছি। আচ্ছা, আপনি জানেন আমাদের বিয়ে কতদিন হয়েছে? কেন জানবো না? বলুন তো। 2 মাস 20 দিন। তো আপনার কি উচিত না আমায় হানিমুনে নিয়ে যাওয়ার? হানিমুনে গিয়ে তুই কি করবে? আরু অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি কচি খোকা, জানেন না হানিমুনে কি হয়? সব জানি হানিমুনে কি হয়, কি দরকার টাকা খরচ করে দূরে গিয়ে করার। আমার রুম আছে, বিছানা আছে, রুমে দরজা আছে, উপরে ছাদও আছে, একদম নিরাপদ, পারফেক্ট। টাকা বাঁচবে, সাথে যাওয়া আসার সময়ও। আরু রাগী চোখে তাকালো আরাধ্যর দিকে। একটু তো রোমান্টিক হন। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি রোমান্টিক নই? আমার মতো রোমান্টিক জামাইয়ের পাবি কোথায়? সরেন চোখের সামনে থেকে। চল বাইরে যাই। কেন? একটু হাঁটাহাঁটি করি। দেখ বাইরে কেমন শীতল বাতাস বইছে। ফুচকা খাওয়াবেন? রাস্তায় ড্রেনে থাকা আবর্জনাও খাওয়াবো চাইলে, চল। এই অবস্থায়? তাহলে কি ব্রাইট সেজে বের হতে চাচ্ছিস? সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? কথা কম বলে চল। আরাধ্য আরুকে নিয়ে বের হলো রুম থেকে। সদর দরজা পার হতেই সন্ধ্যা পেছন থেকে ডেকে বলল, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, কোথায়? হাঁটতে বের হচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস, রাস্তায় আজকাল যা হচ্ছে। আচ্ছা টেনশন করো না, তাড়াতাড়ি ফিরবো। আরাধ্য গিয়ে গাড়িতে বসলে আরু আরাধ্যকে গাড়িতে বসতে দেখে বলল, আরে গাড়িতে বসলেন কেন? তাহলে কিসে বসবো? প্লেনে? আপনি যে বললেন হাঁটতে বের হবেন, তাহলে না হেঁটে কেন গাড়িতে বসলেন? আরে ধুর, ওটা তো কথার কথা বলেছে। আয় তো বস। আরু গাড়িতে বসতেই আরাধ্য আরুকে নিয়ে সোজা মলের সামনে চলে আসলো। আরু আচমকা আরাধ্যকে মলের সামনে এনে গাড়ি থামাতে দেখে জিজ্ঞেস করলো, এই এখানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থেকে বের হতে হতে বলল। আরে বের হতো আগে। আরু বের হতেই আরাধ্য আরুকে নিয়ে জামা কাপড়ের দোকানে ঢুকলো। তারপর আরুকে উদ্দেশ্য করে বলল, পছন্দ করে 3.5 পিস যা লাগে নে। এসব কেন নেব?
আশ্চর্য, আমি বলেছি বলে নিবি? ফর ওয়াই? সামনে বিয়ে আছে। কার? সুমির। কবে? নেক্সট উইক। তাড়াতাড়ি নে, আমার জন্যও কিনতে হবে। আপনি দেন পছন্দ করে, আমার চয়েস ভালো না। তার মানে বলছিস আমার চয়েস ভালো? ওকে, এই বেগুনটা দেখ কেমন। ভালোই। আচ্ছা, এটা প্যাক করে দিন। আর আরও গায়ে হলুদের জন্য কি নেবে, শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা নেই? নে ভাই, গায়ে হলুদের জন্য লেহেঙ্গা বের করুন তো। দোকানদার লেহেঙ্গা বের করলো কয়েকটা। তার ভেতর থেকে মাস্টার্ড কালারের লেহেঙ্গা পছন্দ হলো আরুর জুতো ড্রেস সব কিনে আরাধ্য ছেলেদের জামা কাপড়ের দোকানে আসলো। আরাধ্য বুঝতে পারছে না কি কিনবে, তাই আরুকে বলল, তোর তো আমি পছন্দ করে দিলাম, এবার তুই আমাকে পছন্দ করে দে, কি নেব? আরু দোকানদারকে বলল। ভাই লুঙ্গি আছে? আরাধ্য ভ্রু কুচকালো, আরুর বাহু টেনে বলল, লুঙ্গি দিয়ে কি হবে? লুঙ্গি পরবেন? থাপড়ে তোর দাঁত আমি ফেলতে পারো, বেয়াদব বেটি। শর্ট তোর পছন্দ করে দিতে হবে না। এ ভাই, আপনি কিছু পাঞ্জাবি দেখান। দোকানদার পাঞ্জাবি বের করলো। আরাধ্য সাদা আর নেভি ব্লু কালারের পাঞ্জাবি কিনে নিল। তারপর বের হলো মল থেকে। পাশে চটপটি ফুচকার দোকান দেখে আরু বলল, খাবেন না? কি খাওয়াবো? আরু হাতের ইশারায় দেখিয়ে বলল। এই যে ওগুলো। আরাধ্য আরুর হাত ধরে নিয়ে গেল। ফুচকাওয়ালাকে বলল, মামা, এক প্লেট দেন তো। এক প্লেট কেন? আপনি খাবেন না? তোর মতন আনহেলদি খাবার আমি খাই না, ডক্টর মানুষ আমি। তাতে কি, ডক্টরদের এসব খাওয়া মানা নাকি? চুপচাপ খা। হে মামা, ঝাল বেশি দিবেন, একদম কড়া। ফুচকাওয়ালা শুকনা মরিচের সাথে কাঁচা মরিচও দিল। আরু খাওয়া শুরু করলো। 5টা খাওয়ার পর আরু নাকের জল চোখের জল এক হলো। হা হু করলো ঝালে, তবুও খাচ্ছে। আরাধ্য একবার বলল, কি হচ্ছে কি আরো? ছাড়া তো চোখ লাল হয়ে গেছে, পানি এনে দেবো? আরু কোনো রকমে বলল। না, আমি ঠিক আছি। আরাধ্য হাত থেকে ফুচকা প্লেট থেকে রেখে আরুকে টেনে পানির দোকানে নিয়ে গিয়ে খাইয়ে দিল। মাঝে ঝাল খেতে পারিস, তাই বলো রাস্তাঘাটে এইভাবে কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে খাবি? চল তো বাসায় চল। আরাধ্য হাত থেকে ফুচকার প্লেট থেকে রেখে আরুকে টেনে নিয়ে পানির দোকানে নিয়ে গিয়ে পানি খাইয়ে দিল। আরুকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বাসায় আসতেই দেখলো আরাফাত আর তার ছেলে কুণাল এসেছে। আরাধ্য তাদের সাথে কথা বলল। আরাধ্যকে দেখতেই এসেছে তারা। আশি ডাইনিংয়ে বসে আছে, সন্ধ্যা খাবার খাইয়ে দিচ্ছে। কুণাল একবার আরশির দিকে তাকালো, কিউট মেয়ে। আশার বাসায় আসতেই আরাফাত আর একটু কথাবার্তা বলে চলে যায়। রাতের দিকে কণা বসেছিল রুমে। আচমকা তার বাবার ফোন আসে। ফোন করে জানালো শরীর তার আজকাল অনেক খারাপ, মেয়েটা যেন একটু এসে তার কাছে থাকে। রাত ফিরলে কণা কথাটা বলল। রাত সব শুনে বলল, আগেই বলেছিলাম বাবাকে এখানে থাকতে। একটা লোক না ঠিক মতো খাচ্ছে আর না ঠিক মতো নিজের যত্ন নিচ্ছে। তুমি আর আয়ুষ যাও, কয়েকটা দিন থেকে বাবাকে নিয়ে আসো। আব্বা আসবে বলি তোমার মনে হয়? আগেই তো আসেনি, মেয়ের বাসায় এসে থাকবে এটা যেন তার কাছে লজ্জার বিষয়। কিসের মেয়ের জামাই? আমি আর ছেলে বলেছি না? আচ্ছা, আমিও যাব, বাবাকে বুঝিয়ে নিয়ে আসবো। এখানে থাকলে ভালো থাকবে, তুমিও দুশ্চিন্তা মুক্ত হবে। কণা এসে রাতকে জড়িয়ে ধরল, কানের লতিতে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড রাত। আমার চেয়েও বেস্ট হাজবেন্ড এই পৃথিবীতে আছে সোনা। তাতে আমার কি, আমার কাছে তো তুমি বেস্ট। ওকে ওকে মাই লাভলি ওয়াইফ। আয়ুষ কোথায়? কোথায় আবার? নিজের রুমে। আমি কিছু ভেবেছি ওকে নিয়ে, কি ভাবছি বাইরে পাঠিয়ে দেব। এ কি বলছো? আমি থাকবো কি করে আয়ুষকে ছেড়ে? ছেলেকে তো মানুষ করতে হবে। কেন, ও কি গরু নাকি? গরুর চেয়ে কম কিছু তো না, সারাদিন রাত আরশি আরশি করে নাম জপে। বড় হলেই ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে, আরো বেশি বিগড়ে যাবে। গেলে যাবে আর শিখে এনে দিব। আমার ভাইয়ের খেয়ে দিয়ে তো কাজ নেই, এমন এক ছেলের কাছে তার মেয়ে দিবে? বাদ দাও এসব, এই বছরটাই দেখবো। তারপরও যদি দেখি ওর কোনো উন্নতি হচ্ছে না, তাহলে সোজা বাইরে পাচার করে দেব, ওখানেই থাকবে। পরের দিন
রাত কণা আয়ুষ রাজশাহী আসলো। কণার বাবার হার্টের সমস্যা, বাসায় মেড সব কাজ করে দিলেও তিনি টাইম টু টাইম কিছু খাবেন না। একা মানুষ সারাদিন রুমেই পড়ে থাকে। রিটায়ার করেছে বছর এক হলো। রিটায়ার হওয়ার পর পেনশন পান ব্যাংক থেকে, সেটা দিয়েই চলেন। কণা বাবার বাড়িতে এসে বাবার সাথে কথা বলল, কিছু সময় অতিবাহিত করে বাবার পছন্দের সব রান্না করলো। তারপর নিজের হাতে বাবাকে খাইয়ে দিল। খাওয়া শেষে রাত কণার বাবার হাতখানা ধরে বলল, আমাকে ছেলে হিসেবে কি মেনে নিতে পারেননি বাবা? কণার বাবা সাথে সাথে বলে উঠল, এ কথা কেন বলছো বাবা? তুমি তো আমার ছেলের মতোই। ছেলের মতন, কিন্তু ছেলে বোধহয় হতে পারিনি, তাই না? কেন কেন বাবা, কি হয়েছে? যদি ছেলে মানতেন তাহলে ছেলের কথাটা রাখতেন। আপনাকে বলেছি আমাদের সাথে থাকতে, আপনি কেন থাকছেন না? এটা হয় না বাপ, লোকে কি বলবে? লোকের ধার কবেই বা আমি ধরেছি? লোকের এটা তো আমি খাই না। আপনি এবার আমাদের সাথে ফিরবেন। আরুর বিয়েতে আসতে অবধি পারলেন না। কিন্তু কোনো কিন্তু নয় নানু ভাই, আমার ওখানে খেলার কেউ নেই। তুমি চলো, আমি ঘুরবো, ছাদে খেলবো, চাচুর বাসায় যাবো, আশির সাথে পরিচয় করিয়ে দেবো। আচ্ছা দাদু ভাই, যাব। আয়ুষ জড়িয়ে ধরল নানাকে। রাতটা সে নানার সাথেই ঘুমালো। নানা তার অনেক গল্প বলেছে রাতে। দুদিন থাকলো তারা রাজশাহী, তারপর চলে আসলো ঢাকা কণা তার বাবাকে সাথে নিয়ে। আরও নানা আসার কথা জেনে এসে দেখা করে গেছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, সেজন্য বেশিক্ষণ থাকলো না। বাড়ি ফিরে লেহেঙ্গাটা পরে সেজে নিল। চুল গিলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে মাঝখানে সিঁথি করে টিকলি পরল। কানে দুল নিল আর গলায় একটা হার পরে নিল। 2 হাত ভর্তি চুড়ি পরেনি, শুধু 3টা করে মোটা চুড়ি পরেছে। আয়নায় একবার দেখে নিল, জোশ লাগছে তাকে। আরাধ্য রেডি হয়ে বসে আছে আধ ঘন্টা আগে। ছেলেরা তো 5 মিনিটেই রেডি হয়ে যায়। আরাধ্য রুমে আসলো, দরজায় শব্দ করে বলল, ম্যাডাম, আপনার হয়েছে? গায়ে হলুদে আমরা যাচ্ছি। হলুদটা কিন্তু আপনার নয় ম্যাডাম, তাই এত না সেজে চলুন। কথাটা বলেই মাথা উঁচু করে আরুর দিকে তাকাতেই আরাধ্যর হার্ট বোধ হয় কিছুক্ষণ কার্যক্রম করা বন্ধ করে দিল। মাস্টার্ড কালারের লেহেঙ্গায় জাস্ট ওয়াও লাগছে। কানে শুধু একটা ফুলের অভাব। আরু আরাধ্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় বলে উঠল, কেমন লাগছে আমায়? সুন্দর, তাই না? আরাধ্যর হুঁশ ফিরে মুখ বেঁকিয়ে বলে, গতকাল রাতে এর জন্য নাইট ক্রিম ইউজ করেছিলে, তাই না? এর জন্য মুখ এত গ্লো করছে। আশ্চর্য, নাইট ক্রিম কি কেন টানছেন? আমি কি এখনো ওটা মেখে আছি নাকি? একটু প্রশংসা করুন আমার। করলাম তো। কখন করলেন? ওই যে বললাম, চেহারা গ্লো করছে। এবার চল। সরেন, যাব না। এটা কোনো প্রশংসা হলো? আপনি তো রীতিমতো আমায় ঠেস মেরেছেন। আচ্ছা চল রে, অনেক সুন্দর লাগছে তোকে। আরু আয়নায় নিজেকে দেখে বলল, আসলেই? হুম। তাহলে যাওয়াই যায়, চলুন। আরাধ্য আরশিকে আনতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো না বলে নিয়ে আসেনি আর। সন্ধ্যাও বারণ করেছে। শরীরে জ্বর আরশির। আরাধ্য গাড়িটা নিয়ে আগে একটা ফুলের দোকানে আসে। আরু ভ্রুকুচকায়, অবাক হয়ে বলে, গায়ে হলুদে ফুল টুল কম পড়েছে নাকি ও বাড়িতে? তোর মাথা কম পড়েছে, চুপ থাক দেখে। হলুদ গোলাপ আনবে নাকি সাদা নাকি লাল? কিসের জন্য? পছন্দের মতন একটা বল তো, বলত। হলুদ আনেন। আরাধ্য ফুলের দোকানে গিয়ে হলুদ কালারের একটা গোলাপ কিনে আনলো। গাড়িতে এসে আরুকে নিজের দিকে তাকাতে বলল। আরু তাকালো। আরাধ্য যত্ন সহকারে ফুলটা কানে গুঁজে দিয়ে বলল, না, পারফেক্ট। ফুলের সাথে আরেক ফুল। আরু লজ্জা পেল। সেটা দেখে আরাধ্য বলল, উপস, সরি, মিস্টেক। কাটার সাথে তার হলুদ গোলাপ ফুল। সুমিদের বাসায় এসেছে ঘন্টা 2 হবে আরাধ্য আর আরু। আরু চেয়ারে বসে আছে, সুমি এখনো পার্লারে। আরাধ্য আরুর পাশে বসেই ফোন স্ক্রল করছে। আরু চারিপাশ দেখছে। দূরে গেটের দিকে তাকাতেই আরু দেখল সৌরভ মাথার চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। চোখাচোখি হলো আরু সৌরভের।
আরও কানে হেডফোন গুজে গান শুনতে লাগলো। সৌরভের মুখে এতক্ষণ ধরে থাকা হাসি উবে গেল। ভাবতেই কষ্ট লাগছে, এই মেয়ের জামাই আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? সৌরভ বিষণ্ণ মন নিয়ে এগিয়ে আসলো। আরাধ্যর পাশে চেয়ারে বসে আফসোসের সুরে বলল, তোর বোনের জামাইকে কি ইনভাইট করেছে সুমি? আমার বোনের জামাই মানে? আমার বোনের বিয়ের বয়স হচ্ছে নাকি শালা? আশ্চর্য, তোর পাশেই তো তোর বোন। আরাধ্য পাশে তাকালো, আরুকে দেখে বলল, ও, আরুর কথা বললে? ওর স্বামী ইনভাইটের দেখেই তো আরও আসতে পারলো। সুমির পরিচিত নাকি? ভীষণ। কিভাবে? একই সাথে পড়াশোনা করেছে, সে হিসেবে। ও, আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো। আমি শুনেছি সুন্দরী মেয়েদের স্বামী সুন্দর হয় না। আরুকে তো সুন্দরী মনে হয়? নিঃসন্দেহে। ভুল ধারণা তোর। সুন্দর ছেলেদের বউ অসুন্দর হয়। আরুর স্বামী আরুর চেয়েও বেশি সুন্দর, হ্যান্ডসাম। সেই তুলনায় আরও অসুন্দর। কি রে আরু, তাই না বল? আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল। আরু কান থেকে হেডফোন খুলে বলল, কিছু বলছেন? না, ওই দেখ সুমি চলে এসেছে জামাই সাথে নিয়ে। আরু তাকালো সামনে। সুমি আর সুমির স্বামী একে অপরের হাত ধরে এগিয়ে আসছে। লাভ ম্যারেজ তাদের। দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সুমি তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে। আরু বসা থেকে উঠে দাঁড়ালো। সুমি জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু, লেহেঙ্গাটা দারুণ তো। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দেখতে হবে না পছন্দ কে করে দিয়েছে? হুম হুম। বোকা সৌরভ বোকা চাহনি দিয়ে বলল, আর ওর স্বামী বুঝি? আফসোস, আজ আমার কেউ নাই বলে তাকে নিজের পছন্দ মতো জামাকাপড় কিনে দিতে পারি না। সুমি সৌরভের ভোলা ভালা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল, আহা গো সোনাটা আমাদের, বিয়ে কর তাড়াতাড়ি। ধুর, আমাদের হ্যান্ডসাম আরাধ্য তো বিয়েই করলো না, সেখানে আমি অসুন্দর বেটা হয়ে কিভাবে বিয়ে করি? সুমি আরাধ্যর কথাই হেসে হবু স্বামীর হাত ধরে বলল, মিট মাই উডবি হাজব্যান্ড পারভেজ, উনি পেশায় একজন ব্যাংকার। আরাধ্য হ্যান্ডশেক করলো পারভেজের সাথে। সুমিকে নিজের দিকে টেনে আরাধ্য ফিসফিস করে বলল, দুলাভাই বোধ অনেক বড় লোক, তাই না? কি করে বুঝলি? মাথার মাঝখানে ডাকে চুল নেই তো, সেটা দেখেই বুঝলাম। চুপ থাক, মাদ্রাজে গিয়ে চুল লাগিয়ে আনবো। আরাধ্য হেসে ফেলল। সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল। নাচ গানের আয়োজন হলো। সুমির কাজিনগুলো নাচলো। আরুর ইচ্ছে হলো নাচার। সেজন্য আরাধ্যাকে ফিসফিস করে বলল, এই শুনুন না, বল, শুনছি। নাচবো। খবরদার, নাচা নট অ্যালাউ। আশ্চর্য, নো। নাচি না। আমি কি একা নাচতে চেয়েছি নাকি? তাহলে? আপনার সাথেই তো নাচতে চেয়েছি। আমি নাচ টাচ পারি না। কি পারেন তাহলে? কিছুই না, চুপচাপ অন্যের নাচ দেখ। আরু মন খারাপ করে নাচ দেখল। নাচের শেষে হলুদ লাগানো হলো সুমি পারভেজকে। আরাধ্য আরুও লাগালো। সুমির একজন কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরু মুখ ঘোরাতে গিয়ে হলুদ গালের সাথে চোখেও চলে যায়। আরু মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ে। পাশেই আরাধ্য ছিল। আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমার চোখে হলুদ ঢুকে গেছে, উফ জ্বলছে ভীষণ। পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সুমির কাজিন রুমি। অপরাধীর মতন মুখ করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি চোখ চলে যাবে। আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করিয়ে বলল, দেখে লাগানো উচিত হলুদ। পশমটা কোথায় দেখিয়ে দাও। নিচে গিয়ে সোজা ঢুকে ডান দিকে। আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বলা কথার মতন ডানে ঢুকে দেখলো একটা রুম আছে। আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকলো। অ্যাটাচ করা ওয়াশরুম আছে এই রুমে। আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে পানি দিয়ে যত্ন সহকারে মুছে দিল। তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রোবের উপর থাকা টাওয়েলটা দিয়ে চোখ মুখ মুছে বলল, ঠিক আছে। আরু টাওয়াল দিয়ে চোখ ডলতে ডলতে বলল, এখনো জ্বলছে, তাকাতে পারছি না। আরাধ্য আরুর চোখে ফু দিল। টাওয়াল দিয়ে ভেতরটা হালকা মুছে বলল,
আর কিছুই নেই চোখের ভেতরে, এবার চেষ্টা করো খোলার। আরও চোখ মেলে তাকালো, চোখ তার লাল হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখলো, মুখের সব সাজ উঠে গেছে। আমাকে তো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। আরাধ্যর ইচ্ছে করলো এই মেয়েকে তুলে আছাড় দিতে। এই মেয়ে এখন সাজ নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে। আরাধ্য দাঁতে দাঁত চেপে বলল, তুই কবে এবার জমিদারে ছিলে? আমি এভাবে বাইরে যাব না। তাহলে কি রুমে থাকতে চাচ্ছিস? আরও আশেপাশে তাকাতেই দেখলো ড্রেসিং টেবিলের উপরে ফেস পাউডার আর লিপস্টিক পড়ে আছে। আরও ফটাফট সেগুলো লাগিয়ে নিল মুখে ঠোঁটে। আরাধ্য হা হয়ে গেল। ম্যানারলেস মেয়ে, কার না কার জিনিস না বলে ইউজ করে দিল। আরও হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল, ম্যানারলেস মেয়ে, ম্যানার শিখিস নেই? আরও ফোনে নিজের ফেস দেখে বলল, কেন, কি করেছি আমি? অন্যের জিনিস না বলে জিজ্ঞেস করলি কেন? আপনার জিনিস ছিল ওগুলো? না। তাহলে আপনার এত গায়ে লাগছে কেন? বাসায় ফিরবেন এখন নাকি পরে? একটু পর। আরাধ্য আরুকে নিয়ে স্টেজের কাছে আসলো। সৌরভ আরাধ্যর কাছে এসে বলল, হ্যাঁ রে আরাধ্য, তোর বোনের স্বামীকে তো দেখলাম না। তুই আরশের জামাই দেখে কি করবি? তোর আর কাজ নেই, এসে থেকে আরশি করছিস? মনে শান্তির জন্য দেখতে চাইছিলাম রে। জীবনটা কি আমি সিঙ্গেল হয়েই কাটিয়ে দিব? চেহারা যে সুরত, তোর সাথে কি প্রেম করবে? আমার চেহারা কি দোষ করলো? পার্লারে যা, নাইট ক্রিম ইউজ কর হারোর মতন, তাহলে প্রেমের লাইন লেগে যাবে। তোর বোন এসব ইউজ করে? হ্যাঁ, আমার আরও ক্রিম সুন্দরী। জিজ্ঞাসা করে জানাস তো কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে? অবশ্যই, এখন গিয়ে আনন্দ কর, যা, আমার মাথা খারাপ করিস না। সৌরভ চলে গেল। আর কিছুক্ষণ থেকে আরাধ্য আরুকে নিয়ে বাসায় আসলো। আরু বাসায় এসে ড্রেস চেঞ্জ করে মুখ ভালো মতন ধুয়ে আয়নার সামনে বসে। আরাধ্য ভ্রু কুচকায়, বিছানায় শুতে শুতে বলল, কি করবে তুই এখন? আরু মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল, স্কিন কেয়ার করছি, কাল বিয়ে, সুন্দর হতে হবে না? আর তাছাড়া আজ মুখে মেকআপ করেছিলাম, এখন একটু তো মাখতেই হবে। আল্লাহর দোহাই লাগিয়ে মুখে এসব মাখিস না, পরে ছেড়ে দিলে বাজে অবস্থা হবে। ছেড়ে দিব কেন? কে কিনে দেবে তোকে? কেন আপনি? আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। এত আজেরে টাকা আমার কাছে নেই, আমি কি ইনকাম করি নাকি সেভাবে? তা জেনে আমি কি করব? আমার ক্রিম মাখা শেষ, ঘাড়ে গলা আইসে আবার চুম্মু খায়েন না। অভ্যাস তো আবার ভালো, ঠোঁটে লেগে যাবে ক্রিম। আরু লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল। আরাধ্য রেগে মেগে উল্টো পাশ হয়ে ঘুমালো। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আরাধ্যর ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আরুকে ডেকে বলল, আরও আমাকে 1 কাপ ব্ল্যাক কফি দে তো। আরু আরাধ্যর ডাক শুনে কফির মগ নিয়ে রুমে এসে আরাধ্যর হাতে দিল। আরাধ্যর চোখে এখনো ঘুম ঘুম ভাব, সেজন্য ঝাপসা চোখে আরুর হাতের দিকে তাকিয়ে কফিটা নিয়ে চুমুক দিল। আরু ধপাস করে আরাধ্যর পাশে বসলো চাদরের উপর। আরাধ্য মুখের সামনে থেকে কফির মগটা সরিয়ে আরুর দিকে তাকাতেই হাত থেকে কফির মগ পড়ে গেল ফ্লোরে। মুখের ভেতর থাকা কফিটা মুখ থেকে ছিটকে বেরিয়ে সোজা গিয়ে পড়ল আরুর মুখের উপর। আরু হতভম্ব হয়ে গেল। আরাধ্য চাদর সরিয়ে নেওয়ার জন্য হাত আর পা দিয়ে চাদর জোরে টান দিতেই আরু ধপাস করে ফ্লোরে পড়ে গেল। আরাধ্য চাদর শরীরে নিয়ে বলল, এই তুই কে? আরু ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি কে মানে? নিজের বউকে চিনতে পারছেন না, বেয়াদব ছেলে। আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। ঘুম থেকে চোখ মেলতেই আরুর কালো মুখ দেখে তো আরাধ্য রীতিমতো ভয় পেয়ে গেছিল। সিরিয়াসলি আরু, তুই এটা? আমি নয় তোকে কালি দ্বারা বলতাম, গতকাল রাতে স্কিন কেয়ার নিয়ে কথা শুনে গেছিলাম, তাহলে তুই আমার উপর রাগ করে মুখে কালি লাগিয়ে আসবি? আরু বাঁ হাত বাড়িয়ে দিল, আরাধ্য টেনে উঠালো। আরু উঠার সময় মৃদু আওয়াজ করলো ব্যথায়। রাগে আরাধ্যর মাথার চুল এক হাত দিয়ে টেনে পড়ল। একে তো মুখের উপর কফি ছিটকে দিলেন, তার উপর আবার লাথি দিয়ে খাট থেকে ফেলে দিলেন, আর আমি মুখে কালি লাগাতে যাব কোন দুঃখে? আরাধ্য চুল ছাড়তে ছাড়তে বলল, তো মুখে কালোগুলো কি? ব্ল্যাক মাস্ক লাগিয়েছি ওকে। সেটা আবার কি? নাকের সাইডে থুতনিতে হোয়াইট হেড হয়েছে সেজন্য।
আরাধ্য আরুর থেকে নিজেকে ছাড়িয়ে আরুর হাত চেপে ধরে পাশে বসিয়ে দিল। কুত্তার পটি লাগাতে পারিস না শালি। স্কিন কেয়ারের জিনিসগুলো তোরে কিন্তু আমি পানির সাথে গুলিয়ে খাওয়াবো বলে রাখলাম। তোর ফেস দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। কালি তারা আয়নায় দেখ তো, তোকে দেখতে কিরকম লাগছে। তোর হুট করে দেখে যে কেউ তো ভয় পাবে। এতে ভয় পাওয়ার কি আছে? এটা কি আমি প্রথম ব্যক্তি যে ইউজ করতেছি? প্রায় সবাই ইউজ করে এটা। এটা সিম্পল। আপনি কফি ঢেলে দিলেন তো নরম করে, এত কষ্টে শুকিয়েছিলাম। আমি পাগল হয়ে যাবো আরো তোর সব দেখতে দেখতে। ইয়ার প্লিজ আমার সামনে এসব নিয়ে আসিস না। যা মুখ ধুয়ে আয়। মুখ যদি ধোয়ারই হতো তাহলে এটা শুকাতে চাইলাম কেন? তো মুখ ধুবি না, এটা নিয়ে বসে থাকবে? এটা টেনে টেনে উঠাতে হয়। তাই? আচ্ছা বস, আমি টেনে টেনে উঠাই। শুকাতে হবে তো, ভিজিয়ে দিচ্ছেন। রোদে বসে শুকিয়ে আয়। আরে না, বাতাসে শুকাতে হবে। আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসুন। আরাধ্য ফ্লোরে থাকা কফির মগটার দিকে তাকালো। কফিটা ভুল জায়গায় ওয়েস্ট করে ফেলেছে। আফসোস হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ততক্ষণে আরুর মুখে থাকা ব্ল্যাক মাস্কটা শুকিয়ে গেছে। আরাধ্য চেয়ার টেনে আরুর সামনে বসে বলল, টেনে টেনে উঠাতে হবে, তাই তো? হুম। আরাধ্য এক হাত আরুর কপালে রাখলো আর এক হাত ব্ল্যাক মাস্কের উপর। তারপর ব্ল্যাক মাস্ক ধরে টান দেওয়ার সময় যতটা টান না মাস্কে দিল তার চেয়ে বেশি ধাক্কা সে আরুর কপালে দিল, যার ফলে আরু বসা থেকে পড়ে বিছানায় শুয়ে পড়ল। আরু ঝাড়া মেরে উঠে বসলো। আরাধ্যর দিকে তাকিয়ে রেগেমেগে বলল, এভাবে মাস্ক তুলে আপনি তো আমাকে ফেলে দিচ্ছেন। আপনার তুলতে হবে না, সরুন। অনেক তুলেছেন, যত সব। আরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই তুলতে লাগলো। তোলার সময় ব্যথায় আহ সূচক শব্দ করতেই আরাধ্য বিড়বিড় করে পড়ল, ব্যথায় শব্দ করার কথা ছিল কোথায়, আর বউ আমার শব্দ করছে কোথায়? সবই কপাল। দুপুরে রেডি হয়ে আরু আরাধ্য বের হলো বিয়ে বাড়িতে। আরু গাড়িতে জিজ্ঞেস করলো, আচ্ছা, সুমি আপুকে গিফট কি দিচ্ছেন? আরাধ্য গাড়ি চালাতে চালাতে বলল, কিছুর গিফট ফ্রি দাও, এটা নো গিফট। উইদাউট গিফটে বিয়ে খাচ্ছেন ফ্রেন্ডের? হুম। ছি, গরিব লোক কোথাকার। তুই তো বড় লোক, তাহলে আমাকে কয়েক হাজার টাকা গিফট কর। আমি তো আরো গরিবের চেয়েও ভিখারি। তাহলে চুপ থাক। আরাধ্য আরু বিয়ে বাড়িতে আসলো। আরুকে নিয়ে টেবিলে বসে আগে পেটে খাবার চালান করলো। খাওয়া দাওয়া শেষে একটা কোক খেতে খেতে আরাধ্য সুমির কাছে গেল। পকেট থেকে একটা খাম বের করে বলল, ফর ইউর সিস্টার। সুমি খুলে দেখলো হানিমুনে যাওয়ার টিকিট পরশু সাজে। তোর টিকিট কোথায় আরাধ্য? আরাধ্য গাছাড়া ভাব নিয়ে বলল, আমার আবার কিসের টিকিট? তুই আর আরও যাচ্ছিস না হানিমুনে? আমার তো পুরনো কপাল। আমাদের হানিমুনের জন্য রুম আছে বোন। তাহলে তোর টিকিট তুই তোর নিজের কাছেই রাখ ভাই। গিফট ফিরিয়ে দিচ্ছিস তুমি? মানলাম তো জামার সামর্থ্য আছে বাইরে নিয়ে যাবে, আমরা দেশের ভেতরে ব্যবস্থা করলাম। ভাব ধরিস না, তোরা না গেলে আমিও যাব না তোর দেওয়া জায়গায়। আরে চিল, কাটছি টিকিট আমাদের জন্য। সত্যি? হুম। দেখি। আরাধ্য আরেক পকেট থেকে তার আর আরু টিকিট বের করে বলল, এই যে। তোর বউ জানে? না। বলিসনি কেন? সব কেন বলতে হবে? সব বলে দিলে আগ্রহ কম থাকে। এখন আসছি রে, সে একটা খাওয়াই খাইছি, জোশ ছিল। এখনই চলে যাবি? হুম, ম্যাডামকে নিয়ে একটু ঘুরতে যাবো বাইরে। যা তাহলে। আরাধ্য সমীর থেকে বিদায় নিয়ে আরুর কাছে এসে বলল, আরো চল। চলো মানে? কোথায় যাব? বাসায়। এক্ষুনি? হুম। থাকি না আর একটু? না চল, দরকার আছে। আরু চলে আসলো আরাধ্যর সাথে। গাড়িতে বসে আরু মুখ ফুলিয়ে রাখলো। আরাধ্যকে বাসার দিকে গাড়ি না নিয়ে বিপরীত দিকে গাড়ি নিতে দেখে বলল, আরে কোথায় যাচ্ছেন? বাসা তো ওই রাস্তায়। আরাধ্য ভ্রুকুচকে বলল, আমি কি বলেছি আমরা বাসায় যাচ্ছি? তাহলে কোথায় যাচ্ছেন? হারাতে। হারাবি আমার সাথে? রং ঢং না করে বলেন কোথায় যাচ্ছেন। শালিম, রোমান্টিক হতে চাইলে এখন তুই আনরোমান্টিক থাকিস, আর আমি আনরোমান্টিক থাকলে তখন তুই রোমান্টিক মোড়ে থাকিস। এর জন্যই আমরা সামনে আগাতে পারছি না, আমাদের কাছাকাছি আসা হচ্ছে না। বিয়ের পর আমাদের ওই চুমু পর্যন্ত সব থেকে গেল। শোন আরু, তুই সবসময় রোমান্টিক মোড়ে থাকবি, আমার আবার মুড সুইং হয়, সেজন্য কখনো রোমান্টিক তো কখনো আনরোমান্টিক থাকবো। বাট তোর মুড সুইং হওয়া চলবে না, বুঝেছিস?
আরু বোকার মতন চেয়ে রইল আরাধ্যর দিকে। পাগল ছাগল লোক কোথাকার। আরাধ্য গাড়িটা নিয়ে সোজা একটা বিস্তার ময়দানে এনে থামালো। পুরো বিস্তার এই মাঠটা সবুজ ঘাসে আবৃত। দূর পানির কলকল ধ্বনি ভেসে আসছে। শব্দ শুনে আরু বুঝল এখানে একটা নদী আছে। আরু হাঁটতে হাঁটতে বলল, এখানে এসেছেন যে? এই জায়গাটার সন্ধান বাবা আমায় দিয়েছিল। কেন, ওই রাস্তাটা স্পেশাল নাকি? হুম, বিয়ের আগে বাবা মাকে নিয়ে এই জায়গায় এসেছিল, ঘুরেছে, নৌকা চড়েছে, তাই ভাবলাম আমিও তোকে নিয়ে আসি। সুন্দর কিন্তু জায়গাটা। চল নদীর ধারে বসে। আরাধ্য আরু নদীর ধারে বসলো। আরু নদীর পানিতে পা ভেজাচ্ছে। আরাধ্য তাকিয়ে রইল আরুর পায়ের দিকে। পায়ে বড্ড নুপুরের অভাব। আরু আরাধ্যকে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, পায়ে ক্রিম মাখি না বাবু, সেজন্য ফেসের থেকে একটু কালো, তাই বলে এইভাবে কেন দেখাচ্ছেন? আরাধ্য মুখ ঘুরিয়ে হেসে ফেলল। আরু মাথা ঝুঁকে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? আরাধ্য সাথে সাথে মুখ গম্ভীর করে বলল। হাসছি না। আরু মাথা সোজা করে পাশে তাকাতেই একটা কিউট বাচ্চা মেয়েকে দেখল। সবে বোধহয় হাঁটা শিখেছে, গুটি গুটি পায়ে হেঁটে এদিকটাই আসছে। আশেপাশে আর কাউকে দেখতে পেল না আরু। আশ্চর্য, এইটুকু বাচ্চাকে একা ছাড়লো কি করে বাবা মা? আরু বসা থেকে উঠে বাচ্চাটার কাছে গেল। আরাধ্য আচমকা আরুকে উঠে যেতে দেখে বলল, আরে কোথায় যাচ্ছিস? দেখুন কি কিউট বাচ্চা, ওর বাবা মা নেই আশেপাশে। আরাধ্য উঠে এগিয়ে আসলো। আরু মেয়েটাকে কোলে নিয়ে বলল, হে কিউটি। মেয়েটা তাকিয়ে রইল আরুর মুখের দিকে। কথা বোধহয় বলা শিখেনি। কথা বলতে পারো না? তোমার বাবা মা কোথায়? দেখছিস তো কথা বলতে পারে না, তার উপর ওর বাবা মা কোথায় এটা জিজ্ঞেস করলে বলতে পারবে ও? আমি তো জাস্ট কথা বাড়ানোর জন্য বললাম। ভুল ধরেন কেন? ওর বাবা মাকে খুঁজি চলুন, পানিতে পড়ে টরে গেলে একেবারে শেষ। আরু আর আরাধ্য মিলে সামনে এগিয়ে আসতে দেখল একজন মহিলা এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজছে। সামনে তাকিয়ে আরুকে দেখে এগিয়ে এসে আরুর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলল, কোথায় গিয়েছিলে মাম্মাম? তোমাকে খুঁজছিলাম আমি। আরু প্রথমে জিজ্ঞেস করলো, ওর নাম কি? কুমকুম। আরু এবার গম্ভীর গলায় বলল, এইটুকু বাচ্চা মেয়ের হাত কেউ ছাড়ে? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নদী অবধি চলে এসেছিল। আমরা না থাকলে তো গিয়ে পানিতে চলে যেত খেলতে। ধন্যবাদ বোনটি, আসলে বুঝতে পারিনি। কুমকুমকে পাশেই বসিয়ে রেখেছিলাম। ওর বাবা ফোন দেওয়ায় ফোনটা রিসিভ করে কথা বলছিলাম। এর ভিতরেই কখন যে ও হেঁটে চলে আসলো বুঝিনি। আচ্ছা, তারপর থেকে সাবধানে রাখবেন মেয়েকে। মহিলাটা চলে গেল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে রইল। আরু আরাধ্যকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আশ্চর্য, এভাবে তাকিয়ে আছেন কেন? এটা কথা ভাবছি। কি? আমরা প্রতি বছরে বছর বাচ্চা নেব, বুঝলি? গুনে গুনে 11টা বাচ্চা নেব আমরা। আরু অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, একটু বুঝিয়ে বলবেন 11টা মানে? মানে প্রতি বছর একটা হিসাব করলে 11টা বছরে 11টা। ফর্মুলাটা খুব সহজ। আরু চোখ কপালে তুলে বলল, আপনি কি আমাকে বাচ্চা তৈরির সরকারি প্রকল্প ভেবেছেন? না না, আমি ভেবেছি তুই এক্সপ্রেস ট্রেন, একটা নামাবি আরেকটা আসবে, বাচ্চা ক্রিকেট টিম বানাবো। আমি কোচ, তুই ম্যানেজার। মাথা ঠিক আছে আপনার? আরাধ্য স্বপ্নময় চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, একদম ঝাক্কাস আমার মাথা। ভাবতো 11টা ছোট ছোট আরু আরাধ্য ঘরের এদিক ওদিক চুরি করছে। না মানে কি হবে ভাবছিস? আমি ঠিক করেছি প্রথমটার নাম রাখবো প্রথমা, তারপর দ্বিতীয়তমা, তারপর তৃতীয়তম, তারপর। আরুর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আরাধ্যর মুখ চেপে ধরে বলল, নদীতে নিয়ে চুবিয়ে নিয়ে আসবো বলে রাখলাম। আরাধ্য খুব ভাবলেশহীনভাবে বলল, ঠিক আছে, নাম না হয় পরে ঠিক করলাম, কিন্তু প্রতি বছরে প্ল্যানটা কনফার্ম। তাই বলে 11টা? 11 বছর ধরে শুধু আমি বাচ্চাই পয়দা করব? আরে বোকা, মাঝে মাঝে জমজতে হতে পারে, তাহলে 2 বছরে 3টা। ক্যালকুলেশন ঠিক রাখিস। সারেন ফালতু বেটা, নিজের পেটে বাচ্চা রেখে জন্ম দেন গিয়ে 11টা। তাহলে এক কাজ কর, আগে ট্রায়াল দিয়ে দেখ একটা নিয়ে কেমন লাগে। যদি ভালো লাগে তখন সিরিজ শুরু করবো আমরা, ওকে? আরু বিরক্তির চরম পর্যায়ে চলে গেল।
দুই হাত তুলে চোখ বন্ধ করে বলল, হে খোদা, প্লিজ আমার স্বামীকে নারীদের মতন মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ করে দাও। নারীদের মতন সেও যেন 10 মাস 10 দিন বাচ্চা পালন করতে পারে তার পেটের ভিতর। আমিন। আরও চোখ মেলে আরাধ্যর দিকে তাকিয়ে বলল, আমিন বলুন। রাতের আকাশ এক বিস্তীর্ণ অথচ নিঃশব্দ ক্যানভাস, যেখানে অগণিত নক্ষত্র জ্বলছে, নিস্তব্ধ অথচ অর্থবাহী। তারা কিসের সাক্ষী কে জানে? হয়তো কোনো হারিয়ে যাওয়া প্রেমের, হয়তো কোনো অতল অশ্রুর। চাঁদ, সে যেন আকাশের একমাত্র পথিক, একা অথচ দীপ্ত। তার আলো কখনো রূপকথার মতো মায়াবী, কখনো শূন্যতার মতো নিঃসঙ্গ। মাঝে মধ্যে একগুচ্ছ মেঘ ভেসে আসে, কুয়াশার মতো ধীর, কিংবা অভিমানের মতো আকস্মিক। আলো ছায়ার এই খেলার রাতকে এক আশ্চর্য গভীরতা দেয়, যেন কোনো বিস্তৃত ইতিহাস যে গল্পের পাতাকে উল্টে দেখে না, তবু যার অস্তিত্ব অনস্বীকার্য। হঠাৎ কোনো দুরাগত পাখির ডানার শব্দ কিংবা বাতাসে দুলতে থাকা গাছের পাতার মৃদু নড়াচড়া, সব কিছু মিলে এক অদৃশ্য কবিতার জন্ম দেয়। রাতের আকাশ শুধু আকাশ নয়, সে এক অতল রহস্য, এক অনির্বচনীয় স্বপ্ন। কেউ হয়তো তাকিয়ে থাকে উত্তর খোঁজে, অথচ আকাশ কোনোদিন উত্তর দেয় না। শুধু নক্ষত্রেরা জলে নিভে যায়, আর চাঁদ একাকী পথ চলতে থাকে। কিরে, ঘুমাবি না? সকালে উঠতে হবে তো ভোরে। আরাধ্যর কথাই ঘোর ভাঙে আরুর। বেলকনিতে বসেছিল। বাসার ভেতর সবচেয়ে পছন্দের জায়গা বলতে এই বেলকনি। খাবার টেবিলেই জানতে পেরেছে কাল তারা সাজেক যাচ্ছে। আরাধ্য আরুকে নীরব দেখে কফির মগ হাতে নিয়ে আরুর পাশে বসে বলল, কিরে, বোবা ধরলো নাকি তোকে? আরু আর চোখে তাকালো। আচমকা আরাধ্যর বাহু জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আপনি নীরাকে কেন বিয়ে করলেন না? আকস্মিক নীরার নাম শুনে আরাধ্যর কপাল কুঁচকে আসলো। হঠাৎ নীরাকে টানছিস কেন? বলুনই না, বিয়ে কেন করলেন না? আরাধ্য আরুর মাথায় আলতো করে হাত রেখে বলল, যাকে দেখলে নিচে নিচে লাগে না, যাকে দেখলে আমার অনুভূতি জাগে না, তাকে কি করে বিয়ে করবো আমি? আরু মাথা উঁচু করে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে নিজের নিজে লাগে, অনুভূতি জাগে? মেয়ে যদি বলি হ্যাঁ, তাহলে? তাহলে বলুন, ভালোবাসেন আমায়? কেন বলবো এই কথা? আমি শুনতে চাই সেজন্য। আমি তো বলতে চাই না, ওয়াই? বিকজ আমিও শুনতে চাই। আরু আরাধ্যর বাহু ছেড়ে দিয়ে বলল, আমি কখনোই বলবো না। তাহলে আশা করিস কি করে আমি বলবো? হ্যাঁ, মেয়েরা দম বন্ধ হয়ে মরে যাবে, তারপরও বলে না। মেয়েরা শুনতে পছন্দ করে। সেম ছেলেরাও। নীরা কিন্তু আসলে একটা ভালো মেয়ে। আমি কখন বললাম নীরা বাজে মেয়ে? ও আপনার থেকে বেটার ডিজার্ভ করে। আমিও তাই মনে প্রাণে মানি। জামা কাপড় গুছাতে গেলাম, আপনি আসুন। আরু চলে গেল। আরাধ্য পায়ের উপর পা তুলে পকেট থেকে ফোন বের করলো সময় দেখার জন্য। সময়টা দেখে পকেটে ফোনটা ভরতেই ফোনটা বেজে উঠল। আরাধ্য দেখল আয়ুষ ফোন করেছে। আরাধ্য ভ্রু কুঁচকালো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আয়ুষ বলল, হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। গুড। একটা কথা আমার কানে এসেছে ব্রো। ক্যা এ ট্রু? কি কানে গেছে তোর? ব্রো, আই হেয়ার ইউ গো টু সাজেক। ইয়েস। আরাধ্য কফিতে চুমুক দিয়ে বলল, তোর বোনের সাথে হানি খেতে, সাথে মুন দেখতে। আমাকেও নিয়ে চলো ব্রো, আই লাভ হানি। উইথ সি নাইট মুন আই লাভ টু। আয়ুষের কথা শুনে আরাধ্যর কপাল কুঁচকে আসলো। তোর বয়স হয়নি খাওয়ার আয়ুষ, আর বড় হ, বিয়ে কর, তারপর হানি খাস, আর সাথে মনও দেখিস। হানি খাওয়ার সাথে আর মুন দেখার সাথে বিয়ের কি সম্পর্ক ব্রো? আমাকেও নিয়ে চলো, সাথে আমি নিজের পকেট থেকে টাকা দিব, সেই টাকা দিয়ে হানি কিনে নিও। আরাধ্য কপাল চাপড়ালো। কোন কুলক্ষণে এমন ভাব দেখিয়ে হানি খাওয়ার কথা বলল সে? দেখ আয়ুষ, তুই ছোট মানুষ, এই হানি সেই হানি না। তাহলে কি ভেজাল হানি? চিনি দিয়ে ফেক হানি খেতে চাচ্ছ? না রে ভাই, আমি কোনো হানি খেতে চাচ্ছি না। তাহলে কি করতে চাচ্ছ? তোর বোনের সাথে হানিমুন করতে। শালা এবার বুঝেছিস?
আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে মুখে হাত দিয়ে বলল, ব্রো, হানিমুন করতে যাচ্ছ? ছি ছি, এসব তো লুকিয়ে যেতে যেতে হয়। তোমার দেখছি লজ্জা নেই ব্রো। ছি 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 ছি। এই ছিচি করছিস কেন শালা? আমি কি পরনারীর সাথে যাচ্ছি নাকি? আর হানিমুন ছিচি করার মতন ব্যাপার নাকি? হ্যাঁ, আমি লজ্জা পেয়ে গেছি ব্রো। বেলেহাজ কিনা লজ্জা পাচ্ছে, হাস্যকর। ব্রো একটা কথা শোনো, বল। বলছি কি আমি দেখ, তুই যাওয়ার কথা বলিস না আয়ুষ। না ব্রো, আমি যাওয়ার কথা বলছি না। বলছি আমি আর আশিও তো একদিন যাবো, তাই না? বলো, আমি আশিকে নিয়ে দেশের বাইরে যাব, পাকিস্তানের কাশ্মীরে যাব। ইয়েস। থাপড়া তোর দাঁত ফেলে দিব আয়ুষ। এটুকু বলে এখনই হানিমুনের কথা ভাবছে? পন্নাক শালা, নাক টিপলে দুধ বের হয়, সে আবার নাকি বিয়ে হানিমুন নিয়ে প্ল্যান করে। আরাধ্য ফোন কেটে রুমে আসলো। আরও জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? তোর বেয়াদব ভাই। কি বলল আয়ুষ? ওর যা ভাষা তাই বলল। কি ভাষা? অশুদ্ধ ভাষা। লাইট নেবি? হ্যাঁ, লাগেজ গোছানো শেষ হলে। আরও তপ্ত শ্বাস ফেলে লাগেজটা সাইডে রেখে লাইট নিভিয়ে বিছানায় আসলো। আরাধ্য আরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালো। খুব ভোরের দিকে আরাধ্য আরু বাসার সবার থেকে বিদায় নিয়ে বের হয় সাজেকের উদ্দেশ্যে। সুমিরা গতকাল রাতেই চলে গেছে। ভালো মতো ব্রেকফাস্ট করে বের হয়নি আরু, তাই বাসে ওঠার আগে আরুর জন্য হোটেল থেকে পরোটা, ডিম আর পানি নিয়ে নিল। গাড়িতে বসে খেতে পারবে, কিন্তু আরু খেলো না। আরাধ্য কয়েকবার বলল, খেতে শোনেনি। আরাধ্য আরু ঢাকা থেকে খাগড়াছড়িতে এসে পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগলো। দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে বসলো। আরাধ্য জিজ্ঞেস করলো, কি খাবি? যেটা খুশি অর্ডার দেন। আরাধ্য কাচ্চি অর্ডার দিল। আরু চুপচাপ খেলো। খাওয়া শেষে আরাধ্য বিল পে করে আরুকে নিয়ে গাড়িতে বসলো। খাগড়াছড়ি থেকে দীঘিনালা 30 থেকে 45 মিনিট, তারপর দীঘিনালা থেকে সাজেক 2 থেকে 3 ঘন্টার জার্নি করে অবশেষে আরুকে নিয়ে আরাধ্য সাজেকে এসে পৌঁছালো। কটেজের বাহিরেই দাঁড়িয়ে অপেক্ষায় ছিল সুমি আর পারভেজ। আরাধ্যদের গাড়ি থেকে নামতে দেখে সুমি এগিয়ে আসলো আরুর কাছে। তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি আরাধ্য। চল ভিতরে, ফ্রেশ হয়ে নে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো যে। আরাধ্য আরুকে নিয়ে রুমে আসে নিজেতে। আরুকে ফ্রেশ হতে বলে আগে, তারপর আরাধ্য ঢুকবে। আরু লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে যায়। কটেজের সার্ভেন্ট এসে সন্ধ্যার নাস্তা দিয়ে যায়। আরু বের হতেই আরাধ্য ঢুকে মিনিট 10 মতো সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে টাওয়াল দিয়ে। শরীরের পেছনে জামার অংশ ভিজে গেছে, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শরীরে ওড়নাটাও নেই। আরাধ্য এক ঢোক গিলল। গুটি গুটি পায়ে আরুর পেছনে দাঁড়িয়ে আয়নায় দৃষ্টি রেখে আরুর দিকে তাকালো। আরু পেছনে ফিরে কারোর উপস্থিতি টের পেয়ে আয়নায় তাকিয়ে দেখলো আরাধ্য তার পেছনেই। আরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছেন ওভাবে? আমার বউকে। কেন, আগে দেখেননি বউকে? হুম। দেখেছি, তো সেভাবে পুরোপুরি ভাবে নয়। মানে? আরাধ্য বিছানা থেকে ওড়না এনে আরুর গলায় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমাকে সিরিয়াস করার চেষ্টা করছে সে ভর সন্ধ্যায়। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? তাহলে খাসনি কেন? কি? নাস্তা যে দিয়ে গেছে সার্ভেন্ট। খেয়াল করিনি। আরু খাবার খেয়ে রুম থেকে বের হয়ে গেল। আরাধ্য বুকে ফু দিল। এতদিন ধরে নিজেকে কন্ট্রোলে রেখেছে, আর আজ কিনা এতে কন্ট্রোললেস হয়ে যাচ্ছিল। হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন, গোসলের পর মেয়েদের মারাত্মক লাগে। আসলেই এখনই আরাধ্যর ইচ্ছে করছিল আরুকে গভীরভাবে ছুঁয়ে দিতে, কিন্তু সন্ধ্যা দেখে গুটিয়ে আসলো। বুকে ফু দিয়ে বলল, কন্ট্রোল আরাধ্য, কন্ট্রোল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাজেক এক অদ্ভুত রূপ নেয়। কটেজগুলোর জানালায় উষ্ণ হলুদ আলো জ্বলতে থাকে, আর বাইরে পাহাড়ি বাতাসে গাছের পাতাগুলো মৃদু দোল খায়। চারপাশে নিস্তব্ধতার মাঝে দূরে কোথাও একলা ঝিঝি পোকার ডাকছে। মাঝে মাঝে বাতাসে হারিয়ে যাচ্ছে তার সুর। কটেজের বারান্দায় বসে থাকলে দেখা যায় মেঘেরা ধীরে ধীরে উপত্যকার গা বেয়ে নেমে আসছে।
কখনো মনে হবে তারা বারান্দা পর্যন্ত চলে এসেছে, আবার কখনো নিখোঁজ হয়ে গেছে অন্ধকারের গহ্বরে। হাত বাড়িয়ে ছুঁতে চাইলে উষ্ণ নিঃশ্বাসের মতো মিলিয়ে যায়। হঠাৎ কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে এলো। পাহাড়ি পথে পর্যটকদের আনাগোনা কমে গেছে, কিন্তু কটেজগুলোর ভেতরের গল্প এখনো চলছে। কেউ কাঠের চেয়ার টেনে বসে এক কাপ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে একান্তে কিছু ভাবছে। রাত যত গভীর হয়, সাজেক ততই যেন রহস্যময় হয়ে ওঠে। এই পাহাড়ি নির্জনতার মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে জেগে ওঠে। কেউ হয়তো হারানো ভালোবাসার কথা ভাবে, কেউ বা জীবনে নতুন কোনো অর্থ খোঁজে। আর যদি কপাল ভালো থাকে, আকাশে ছড়িয়ে থাকা অগণিত নক্ষত্রের মাঝখানে হুট করে একটা উল্কাপাতের দৃশ্য ধরা দিতে পারে, যেন পাহাড়ের নিঃসঙ্গ রাতেও কেউ একটা ইচ্ছে পূরণের বার্তা দিয়ে গেল। কটেজের বাহিরে চেয়ার পেতে বসে আছে আরু, আরাধ্য, সুমি, পারভেজ। টুকটাক গল্প হচ্ছে তাদের মাঝে। পারভেজ বর্ণনা করছে কিভাবে তাদের প্রথম দেখা থেকে শুরু করে প্রপোজ, তারপর বিয়ে অবধি আগানো। আরু মনোযোগ দিয়ে শুনল। পারভেজ আরাধ্যকে জিজ্ঞেস করে উঠল, তা তোমাদের প্রেম ভালোবাসা কি করে হলো? কে কাকে আগে জানিয়েছিলে মনের কথা? আরু কেসে উঠল। সুমি পানির গ্লাস এগিয়ে দিল, আরু পানি খেলো আর চোখে তাকালো আরাধ্যর দিকে। কি হলো, বলবে না নাকি?